তফসিল ঘোষণার পরও অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা নির্বাচন নিয়ে শঙ্কা বাড়াচ্ছে। অসংখ্য ব্যক্তিকে হত্যার হুমকি, হাদির গুলিবিদ্ধ হওয়া, নিরাপত্তা শঙ্কায় প্রার্থিতা প্রত্যাহার এবং ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সহ অনেক কিছুই বাড়াচ্ছে অস্থিরতা। যদিও আগামী 25 ডিসেম্বর নিজ মুখে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় ইতিবাচক বার্তা রয়েছে। এই বাস্তবতায় আজকের এখন প্রকাশ নাম দিয়েছি শঙ্কা ও ভোট। সঙ্গে আছি মুজাহিদ শুভ, আমার সঙ্গে আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট, আছেন সৈয়দ এমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং মোহাম্মদ ইশরাক, রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই সৈয়দ সালে প্রিন্স আপনার কাছে জানতে চাই যে 25 ডিসেম্বর তারেক রহমান আসবেন, যদিও পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন তিনি এখনও ট্রাভেল পাস নেননি। একই সঙ্গে তার না ফেরায় নির্বাচন নিয়ে যে ধোঁয়াশার কথা শোনা যাচ্ছিল, তিনি আসবে বলেন, মানে আসছেন বলেই কি আসলে সব বাধা কি শেষ হয়ে গেছে কিনা? এই সামগ্রিক যে অস্থিরতা তৈরি হয়েছে, এটি নির্বাচনের কোনো ধরনের একটা শঙ্কা আপনারা দেখেন কিনা বিএনপির পক্ষ থেকে? নির্বাচনে কোনো শঙ্কা আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো তো আমাদের সবাইকে মিলেই মোকাবেলা করতে হবে। আপনি গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, নির্বাচনের যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা কিংবা নির্বাচনমুখী জনগণকে নির্বাচনমুখী করা, প্রশাসনকে নির্বাচনমুখী করা, এটা নিয়ে সরকার দেরিতে হলেও কাজ শুরু করেছিলেন, কিন্তু তা পুরোপুরি সম্পন্ন হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে জনগণ একটা নিরপেক্ষ নির্বাচন চায়, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়। আর তারেক রহমান সাহেবের আসা না আসার সাথে নির্বাচন না হওয়ার কোনো বিষয় না, এবং উনি আসবেন এটাই বাস্তবতা। এবং যেটা দল থেকে ঘোষণা করা হয়েছে, উনি বারবার বলেছেন, আমরাও বলেছি যে উনি আসবেন, সময় মতো উনি আসবেন। তো ওনার যখন সময় হয়েছে 25শে ডিসেম্বর দল থেকে ঘোষণা করা হয়েছে উনি আসবেন। এবং উনি আজকে গতকালকে লন্ডনে ওনার যে শেষ রাজনৈতিক কর্মসূচি ছিল মহান বিজয় দিবস উপলক্ষে, সেখানে নিজের মুখে তিনি বলেছেন, তো উনি তো আসবেন। আর ট্রাভেল পাসের ব্যাপারে এটা আমার জানা নেই, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এটা উনি এটা তারেক রহমান সাহেব ছাড়া এটা আর কেউ বলতে পারবেন বলে আমার মনে হয় না। তবে আমি মোটা দাগে যেটা বলতে চাই যে বাংলাদেশে নির্বাচন হওয়াটা এখন খুবই জরুরি। নির্বাচন যদি কোনোভাবে অনিশ্চিত করা যায় বা হয়ে যায়, তাহলে বাংলাদেশ একটা মহা বিপর্যয়ের মধ্যে পড়বে। এই মহা বিপর্যয় থেকে টেনে তোলা তখন কিন্তু খুবই দুরূহ হয়ে যাবে। এবং যেই চ্যালেঞ্জগুলো আছে, আমাদের ঐক্যবদ্ধভাবেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে, কিন্তু একমাত্র সরকারের পক্ষে এটা সম্ভব নয়। কারণ আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই ধরনের সরকার সাধারণত কিছুটা দুর্বল সরকার হয়, এবং সরাসরি জনগণের সাথে এদের কিন্তু কোনো সম্পর্ক থাকে না, তবে জনগণের সমর্থন থাকে। এই জন্য আপনার যত তাড়াতাড়ি নির্বাচন হওয়া মানে হয় ততই ভালো। মানে যেই তারিখে বলা হচ্ছে সেই তারিখে হয়ে আরো আগেই হওয়া উচিত ছিল, এত সময় নেওয়া উচিত হয়। যদি তফসিল ঘোষণা হয়ে গেছে সে কথা না, এটা তো আমরা আগেই চাচ্ছিলাম যে আমরা মনে করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাসের মধ্যেই হয়তো নির্বাচন হবে, কিন্তু সরকার যেহেতু আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আপনার এই যে সংস্কারের এজেন্ডা, এখন চাওয়া হচ্ছে যে 25 মানে ফেব্রুয়ারিতে যেন হয়ে যায়, যে নির্ধারিত 12 ফেব্রুয়ারি অবশ্যই হবে। কারণ 12 ফেব্রুয়ারিতে যদি না হয়, এটা দেশ একটা চরম অনিশ্চয়তা এবং মহাবিপর্যয়ের মধ্যে পড়বে। আমরা নিশ্চয়ই এটা কেউ চাই না। আমি আপনার কাছে আসবো ব্যারিস্টার শাহরিয়ার, আপনার কাছে জানতে চাই যে প্রথম টার্গেটই কিন্তু সফল হলো, হাদিকে যে হামলা করা হয়েছে, কিন্তু এই যে এর পরপরই বলা হলো যে হত্যাকারীরা খুবই নিরাপদে অল্প সময়ের মধ্যে সীমান্ত পার হয়ে গেছে। যদি এটা ডিএমপির পক্ষ থেকে বলা হয়নি, হুমকি আপনিও পেয়েছেন আমরা শুনেছি, কিন্তু এইভাবে যদি আরও হত্যার ঘটনা ঘটে তখনও কি পরিস্থিতি একই রকম থাকবে, বা আপনিও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। আমার বড় ভাই প্রিন্স ভাই এবং আরেক ভাই আছেন স্নেহাস্পদ এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সব জায়গায় বলছি, শোনেন, হায়াত মৌত রিজিক দুর্লুকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যেদিন জন্ম হয়েছে সেদিন এক কানে আজান দেওয়া হয়েছে, আর এক কানে একামত দেওয়া হয়েছে। এই আজান এবং একামত এই দুটা হচ্ছে জানাজার জন্য দেওয়া হয়েছে। জানাজার নামাজের কোনো আজানও নাই, একামতও নাই, কারণ আপনি জন্মের সঙ্গে সঙ্গে আপনাকে মনে করিয়ে দেওয়া হয়েছে, কি মনে করিয়ে দেওয়া হয়েছে? কুল্লে নাফসিন যায়কাতুল মউত, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন কেন
অনেকেই কথা বলতেছে, আমি এই কথা বারবার বলতেছি, হাদিকে কেন আপনি মারবেন? হাদি কেন ভিকটিম হলো? এই যে 31 জনের লিস্ট দিছে, সেই লিস্টে আমার নাম বোধহয় 22 না 23 আছে। এই লিস্টে আমি প্রতিটা নাম পড়ে পড়ে দেখলাম। কি অন্যায় এই সবার? এরা কি চরমপন্থী? না। এরা কি পূর্ব পাকিস্তান বাস্তবায়ন করতে চায়? না। এরা কি স্বাধীনতাকে মানে ধারণ করে না? না। এদের সবার একটা মাত্রই অন্যায়। সে অন্যায়টা কি? ভারতের আধিপত্যবাদকে এরা সবাই চরমভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এবং এরা সবাই হাদির মতো আমরা সবাই কি চাই? যে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, এটাকে আমাদের কেবলমাত্র, এটা ভারতের সাবসার্ভিয়েন্ট হয়ে এই দেশটাকে কোনোদিন শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে যেভাবে এই দেশটাকে ভারতের করদ্রাষ্ট্র করার জন্য দিয়েছিলেন, আজকে যে ইতিহাসের নতুন বয়ান বলা হচ্ছে, কিন্তু প্রকৃত ইতিহাস আজকে যখন সামনে আসতেছে, আজকে যখন সবাই জানে যে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন তালপট্টি দ্বীপ দিতে চায়নি, সেদিন তার মৃত্যু ঘটানো হলো এবং ভারতে মৃত্যু ঘটালেন। এবং কেন এই আর একটা সাক্ষাৎকার দেখলাম যে কেন বেগম খালেদা জিয়াকে 96 সালে ক্ষমতা থেকে ইন্ডিয়া ফেলে দিলেন, না 96 না 2008 সালে কেন তাকে দেওয়া হলো না। দেখেন, তিস্তা নিয়ে কিন্তু ইউএনএতে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা ইউনাইটেড নেশনে পর্যন্ত তুলছিলেন, যেটি ইন্ডিয়া পছন্দ করেনি। তার মানে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই কথা বলবে তাকে তার জীবন হত্যাযজ্ঞ করে তুলবে। এবং অতীতে তো হত্যা হয়েছে, অতীত হয়েছে। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি দেখাতে পারবেন না জিয়াউর রহমানের পিরিয়ডে রাজনৈতিক যে হত্যা এরকম লিস্ট করে ভারতের বিরুদ্ধে বলছেন বলে, শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমানের সময় ফিরে এসছে। এবং জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন মারা যায়, সেদিন কিন্তু তিনি এই দেশ থেকে পালিয়ে ওই আখাউড়া দিয়ে ইন্ডিয়া চলে লাগছিল এবং সেটা মানে বর্ডারে সে ধরাও পড়ছিল। সো আপনাকে যে কথাটা বলতেছি, এরশাদের 10 বছরে দেখেন মিলন বা নূর হোসেন, তারা কি ভারতীয় আধিপত্যবাদের না? তারা এরশাদ বিরোধী আন্দোলনে মারা গেছে। বেগম খালেদা জিয়ার যে 3 টার্মে ছিলেন, দেখান তো যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে এরকম কাউকে লিস্ট করে বিএনপি বা জামাতে ইসলাম বলছে? যে পুলিশ বলল এই 24 সালের আগে যে বিএনপি এবং জামাতেররা যেখানেই থাকুক 10 হাত মাটির নিচেও যদি থাকে টেনে বের করা হবে। আজকে সেই পুলিশ কিভাবে আমার ভাইকে যখন হত্যা করা হচ্ছে, আমার ভাইকে যখন গুলি করা হচ্ছে 3 দিনের মধ্যে, তো আজ পর্যন্ত এবং আরো একটা জিনিস দেখেন, কারা বলল যে ওনাদের ডেস্টিনেশন সিলেট, আর আমরা দেখতে পেলাম যে, এবং সেটা ফেসবুকে সবাই জানলো কারা এটা করাইছে, পুলিশকে কিন্তু বলতে হয়নি। এবং তারা কিভাবে যে একটা সেলের নাম আসছে গারো, তার মাধ্যমে কিভাবে ময়মনসিংহ দিয়ে তারা ওপারে চলে গেল। আমি জানতে চাচ্ছি যে এটা যদি আরো ঘটে, মানে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা, আমি যে ইয়েস নো জানতে চাই। আচ্ছা, আপনার ইয়েস নোর কথা হচ্ছে যে নির্বাচন ইন্ডিয়া হতে দিতে চাইবে না, তবে প্রিন্স ভাইয়ের সাথে আমি একমত। এই নির্বাচন হতে গেলে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, মানে এই অভ্যুত্থানের সমস্ত শক্তি যদি এক থাকে তাহলে নির্বাচন সম্ভব। এর মধ্যে যদি আপনি কোনোভাবেই মানে ভেদাভেদ সৃষ্টি করতে পারেন তাহলে নির্বাচন অনিশ্চিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইশরাক, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে, যে শব্দটি ব্যবহার করা হয়েছে যে চরমপন্থী উপাদান কর্তৃক তৈরিকৃত মিথ্যা বয়ান, যেটি ভারত প্রত্যাখ্যান করেছে। কিন্তু আজকে সাংবাদিকরা যখন আবার উপদেষ্টাকে এই প্রশ্নটি করেছে, তিনি এই বাক্যটিকে স্পষ্ট করেননি বা এই বাক্যটিকে তিনি প্রত্যাখ্যান করেননি, অন্য অনেকগুলো কথা আসলে বলেছে। কিন্তু এই উপদেষ্টার পক্ষ থেকে আসলে এই বিবৃতির বিপক্ষে মানে অবস্থানটা কেমন হওয়া উচিত ছিল, কতটা জোরালো হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? ভারতীয় কর্তৃপক্ষ সেখানে অবস্থানরত বাংলাদেশে যে দূতকে, হাই কমিশনারকে যে তারা তলব করেছে, সেটার কনটেক্সট হিসাবে তারা বলেছে মূলত হাসনাত আবদুল্লাহর একটা বক্তব্য। আচ্ছা, হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যটা ছিল সেটা ছিল, ইন্ডিয়া যদি ইন্ডিয়ার মাটিকে বাংলাদেশের টেরোরিস্ট অ্যাটাকের জন্য ব্যবহার করতে দেয়, তাহলে এটা একটা কন্ডিশন আছে, তাহলে বাংলাদেশকেও তার পলিসি চয়েস নিয়ে ভাবতে হবে। এতে করে আমাদের বাংলাদেশের সোশ্যাল পলিটিক্যাল স্ফিয়ারে অনেকেই বলছে যে আমরা এই ধরনের বক্তব্য দেওয়ার সামর্থ্য রাখি কিনা, এটা আমাদের ডেমোক্রেটাইজেশন প্রসেসকে ডিরেইল করবে কিনা। প্রথম কথা হচ্ছে, দেখেন, আন্তর্জাতিক সম্পর্কের একদম যে বিগিনার লেভেলের ছাত্র, সেও জানে যে তাকে নানান রকম পলিসি চয়েস নিয়ে ভাবতে হবে।
আপনার যদি কোনো ক্যারোট অ্যান্ড স্টিক, অর্থাৎ আপনি ইনসেন্টিভাইজ করতে পারেন একজন ব্যক্তি অর্থাৎ একটা অ্যাক্টরকে, রাষ্ট্রকে আপনার সাথে কোঅপারেট করার জন্য দুইটা উপায় হয়, আইদার তাকে আপনি কোনো বেনিফিট দিবেন অথবা আপনি তাকে কোনো নেগেটিভ কনসিকুয়েন্সের ভয় দেখাবেন। তো ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র গত 16 বছর যে একটা নিও কলোনিয়াল সম্পর্ক রেখেছে আমাদের সাথে তা না, বেসিক্যালি এখানে হাসিনার ভূমিকাটা ছিল এক ধরনের আপনার গভর্নরের মতন ইন্ডিয়ার হয়ে। শুধুমাত্র সেটা না, এরপর 5ই আগস্টে যখন জুলাই বিপ্লব হলো তারপরও কিন্তু তারা কন্টিনিউয়াসলি তাকে হারবার করছে এবং সেখান থেকে সে কন্টিনিউয়াসলি নানান ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি আপনার কাছে আবার আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। মোহাম্মদ ইশরাক, আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে তাদের বিবৃতিতে যেটি বলা হয়েছে যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেটা হাসনাত আবদুল্লাহকে বলা হোক বা যেভাবে বলা হোক না কেন, মানে এই এক্সট্রিমিস্ট এলিমেন্ট বা ভুল বয়ান তৈরির চেষ্টা, এই দুটো শব্দের সঙ্গে আপনি একমত কিনা? না, এখানে আপনার এই বিষয়টাতে একমত হওয়ার কোনো সুযোগ নেই। এখানে তারা যেটাকে এক্সট্রিমিস্ট এলিমেন্ট বলছে, এক্সট্রিমিজমের সংজ্ঞা কি কারণে তারা মনে করছে এটা এক্সট্রিমিস্ট এলিমেন্ট? এখন ফরেন পলিসি এক্সপার্টরা বা পলিটিশিয়ানরা বা অ্যাসপাইরেন্ট যে পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তারা যদি পলিসি হিসাবে তারা চিন্তা করে যাচ্ছে ঠিক আছে আমার কি পলিসি আমরা নিতে পারি, এই পলিসি চয়েস নিয়ে ডেলিবারেশন, এটাকে এক্সট্রিমিজম বলার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া যেটা ইম্পোজ করতে চাচ্ছে সেটা হচ্ছে সে বলে দিচ্ছে যে ইন্ডিয়া সম্পর্কে বাংলাদেশের যেই নীতি হবে অথবা বাংলাদেশের সামগ্রিক যে ফরেন পলিসি হবে ওটা কেবলমাত্র ইন্ডিয়া যতটুকু অ্যাপ্রুভ করবে ততটুকুই আমরা চিন্তা করতে পারবো, এর বাহিরে যেটাই যাবে সেটাই এক্সট্রিমিজম। দেখেন, ন্যাশনাল ইন্টারেস্টে এই ধরনের কথা পৃথিবীর সকল দেশে, আমেরিকা, ইউকে, আপনার ইন্ডিয়াতে নিজে কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু খুবই সিরিয়াস একটা থ্রেট দিয়েছে বাংলাদেশ। আনফর্চুনেটলি আমি দেখিনি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি সেইটাকে জোরালোভাবে রেসপন্ড করেছে। ইনফ্যাক্ট আমি মনে করি এখানে আমাদের ফরেন মিনিস্ট্রির ফেইলিওর আছে। ইন্ডিয়াতে কিছুদিন আগে বিহারে আমাদের খুবই কাছের, সেইখানে যখন আপনার একটা মেয়ের হিজাব খুলে ফেলা হচ্ছে বা ইন্ডিয়াতে যখন মুসলিম পারসিকিউশন হচ্ছে, এবং এটার কিন্তু একটা ইমপ্লিকেশন আছে বাংলাদেশে ডাইরেক্টলি, যেটা পুশিন হয়, বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি কিন্তু কখনো কোনো স্টেপ নেয় না, কোনো ইস্যু করে না। মানে ওই দাবিটি আসলে মিথ্যা। আমি আপনার কাছে আসবো ব্যারিস্টার শাহরিয়ার, আপনার কাছে জানতে চাই যে এই এক্সট্রিমিস্ট এলিমেন্ট এবং ভুল বয়ান তৈরির চেষ্টা, এটি কি ওই বক্তব্য ছাড়াও এই যে 14ই নভেম্বরে যে জামাতের সেক্রেটারি জেনারেল যে বললেন যে বুদ্ধিজীবী হত্যা করেছে ভারতীয়রা, এবং একই সঙ্গে আরেকজন ব্যক্তি, একজন মুখপাত্র একটি দলের, উনি বললেন যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে হত্যা করেছিল ভারত, এই বিষয়গুলোও প্রাসঙ্গিক কিনা তাদের ওই বয়ানের সাথে? আপনার এই কথাই শোনেন, ভারতের নগ্ন হস্তক্ষেপ কেন 3 জন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হলো? আপনি আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, ভারত সবসময় নগ্ন হস্তক্ষেপ করে একটা শব্দ কিন্তু খুব ইন্টেনশনালি সে ইউজ করলো। সে সারা পৃথিবীকে জানায় দিতে চাচ্ছে আগামী ইলেকশনে একটা এক্সট্রিমিস্ট দল, তারা যেটাকে বলতেছে রাইট বলতেছে না, এখন একদম নগ্নভাবে বলতেছে তাহলে কি বিএনপি এবং জামাত ইসলাম দুটা এক্সট্রিমিস্ট। এবং তারা কিন্তু এটা, এই বয়ানটা কিন্তু 2013 সালে যখন আগুন সন্ত্রাস বলে তারা কিন্তু এনডিটিভি প্রচার করলো বিএনপি জামাত আগুন সন্ত্রাস করতেছে, এরা হচ্ছে এক্সট্রিমিস্ট। কিন্তু তাদের কোনো কিছুই তো শেষ পর্যন্ত টিকে না, এটা কি টিকবে? দেখেন, টিকছে বলে 15 বছর ছিল, আজকে আপনার সবাই দেশের ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমরা যুদ্ধ করতেছি না, আমাদের যুদ্ধটা হচ্ছে ভারতের সাথে। ভারত আমার রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করতেছে, কিন্তু আমি যখন আমার মুক্তির বিষয়ে বলতেছি যে তুমি যদি ইন্টারনালে হস্তক্ষেপ করো, হাসনাত যে কথাটা বলছে, কেন বলছে যে তুমি সন্ত্রাসী এখানে পাঠাচ্ছ আবার নিয়ে যাচ্ছ, তাহলে আমি কেন তোমার 7 সিস্টারকে থাকতে দেবো? আমরাও কি সেই জায়গায় যেতে পারি না? তুমি সবচেয়ে বেশি সমাবেশ ঘটাইছো রংপুরে, সেনা সমাবেশ। আর আপনি যেটা বললেন, দেখেন আমি নিজে সেদিন আমি প্রথম বলছি, আজকে দেখেন সেটা শহীদুল্লাহ কায়সার সাহেবের বোনও বলছে, আমি সব তথ্য উপাত্ত দিয়ে প্রথম বললাম যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কোনোভাবেই 14 তারিখে পাকিস্তান ঘটায়নি এবং শহীদুল্লাহ কায়সার, জহির রায়হানদেরকে হত্যা করছে এবং এই হত্যার সাথে সরাসরি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া জড়িত। সেই কথাটাকে জামাত ইসলামের
সম্মানিত সেক্রেটারি জেনারেল এই কথাটা বলছে। ওনাদের সমস্যাটা কি, যে আমাদের যাত্রায় এই মুভমেন্টের অংশ সবারই একটাই মাথা ব্যথা, যে ভারত আমার ইন্টারনালি সমস্ত বিষয়ে হাত দিচ্ছে, কিন্তু আমার যে উপদেষ্টা যাদেরকে আমরা বসালাম তারা কিন্তু সেইভাবে মাজা জোর করে, যেটা প্রিন্স ভাই প্রথমে বলছে, জোর করে একটা কথা বলা, তারা ভুলে যাচ্ছে যে তারা জনগণের সরকার। সো এই জায়গাতে এই যে আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে যে ডিপ্লোমেট আছে ইন্ডিয়ার, এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের সময় সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সাথে 4 বার কি নগ্নভাবে কথা বলছে, সেই কথাগুলো কিন্তু এখন ভাইরাল হয়ে আসছে। আজকে তাকে উচিত এই দেশ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু আমার পররাষ্ট্র উপদেষ্টার এই সাহসটুকু নাই সেই জোরে কথা বলেন। ধর্মাকে এখান থেকে সরায় দাও। আপনার কাছে আসবো, আমরা আরো একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। সৈয়দ সালেহ প্রিন্স, আপনার কাছে একটু জানতে চাই, যে এই যে সর্বদলীয় যে প্রতিবাদ সভা হলো, সেখানে আপনাদের সমর্থন ছিল, সংহতি ছিল, কিন্তু আপনারা সেখানে অংশ নিলেন না, এবং ভারত বিরোধী বক্তব্যে আমরা জামাত বা এনসিপিকে যত বেশি সোচ্চার দেখি, বিএনপিকে একটু ম্রিয়মান আলাপ সালাপ করা হয় আর কি আপনাদের বক্তব্যে। মানে এটা কি আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়, বা ওই জায়গাতে একটু নেগোসিয়েশন বা একটু মানে অন্যরকম কোনো ব্যাপার আছে কিনা? কখনোই না। আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির যে অবস্থান, গেলেন না, মানে এখানে আমি আসছি আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির যে অবস্থান, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে যা ছিল এখনো তাই আছে। তবে আমরা যেহেতু আমাদের প্রতিবেশী ভারত, আমরা ইচ্ছা করলে প্রতিবেশীকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারবো না, তারা থাকবে আমাদের সাথে। তাদেরকে আমরা আমাদের জনমতের চাপের মাধ্যমে বা আমাদের কূটনৈতিক কৌশলের মাধ্যমে তাদেরকে বোঝাতে চাই, বোঝাই যে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করছো বা যে আচরণ করছো, যেমন ধরেন গত 15 বছর ধরে এখানে একটা চরম ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের যে একটা 15 বছর ধরে নিরন্তর যে চেষ্টা, আমি আসছি এখন যতটা নরম, তো জিয়াউর রহমানের সময়ে বা বেগম জিয়ার সময় কিন্তু এরকম ছিল না, নেভার নরম। এটা নরম গরমের ব্যাপার না। জি, আমরা আগেও যা ছিলাম এখনো তাই আছি। আচ্ছা, আমরা কি ফারাক্কা মিছিল করি নাই? না, কিন্তু আমি আমরা কি তিস্তা ব্যারেজের অভিমুখে হাদির ইস্যুতে আপনারা কেন গেলেন? অবশ্যই হাদির ইস্যুতে আমরা আমাদের অবস্থান আছে। তবে আমাদের শোনেন, আমাদের নির্বাচন নিয়ে আমরা সবাই ব্যস্ত, এবং হাদির ইস্যুতে ওখানে ওই সমাবেশে গেলেই যে আমরা হাদির পক্ষে অবস্থান নিব তা না, আছে অনেক বিষয় আছে এখানে। এখানে ধরেন এই যে বলছেন জামাত বা এনসিপি, তারা যেভাবে আপনার যেই ন্যারেটিভে বা যেইটা দেখে, আমরা কিন্তু সেটা দেখি না, দেখেন না। আমরা তাই বলে ভারতের ইস্যুতে আমরা যে নরম সেটা বলতে পারবো, সেটা বলা যাবে না। আমি শেষ করতে দেন, এটা খুব সেন্সিটিভ ইস্যু। এটা যদি আমি আমার এই সেন্টেন্সটা যদি আমি কমপ্লিট না করতে পারি, তাহলে জনগণের কাছে একটা ভুল মেসেজ যাবে। প্লিজ সংক্ষেপে। আমি প্লিজ, এর আগে কিন্তু আপনারা দুজনকে দিয়েছেন, আমাকে কিন্তু কোনো এর ইয়েতে দেন নেই আমাকে, সেই টাইমটা তো আমাকে দিবেন আপনি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের ভারতের বিরুদ্ধে বা পক্ষের ব্যাপার না, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাদের অবস্থান থাকবে, সে ভারত হোক, সে পাকিস্তান হোক, সে তুরস্ক হোক, সে আপনার মস্কো হোক, রাশিয়া হোক, সে আমেরিকা হোক, বা সে মিডল ইস্ট কোনো কান্ট্রি হোক, বাংলাদেশের বিরুদ্ধে বা আফ্রিকা হোক, যার অবস্থান যদি থাকে, বিএনপি তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার থাকবে। আপনার ফারাক্কা মিছিল তো বিএনপি করেছে মওলানা ভাসানীর পরে, তিস্তা অভিমুখী মিছিল তো বিএনপি করেছে, এবং এখন এই যে তিস্তা বাঁচাও যে আন্দোলন উত্তরবঙ্গে যে হলো, রংপুর জুড়ে ওনার বাড়িতে, কুড়িগ্রাম, লালমনিরহাটে, তখন কি এই এনসিপি বা জামাত করেছে সেখানে? কিন্তু বিএনপি তো লক্ষ লক্ষ মশাল হাতে সেখানে দাঁড়িয়েছে। আপনাকে ধন্যবাদ, আমাদের সময় কম, এজন্য আমি দুঃখিত। ব্যারিস্টার শাহরিয়ার, আপনাকে আমাকে তখন কিন্তু সময় দেন। এই বিজয় দিবসে জামাত শিবির বিশেষ করে বর্ণাঢ্য যে আয়োজন করেছে, এটা নিয়ে অনেক ট্রলও হচ্ছে, কিন্তু একটু কি চোখে পড়ার মতো না? একটু বেশি আয়োজন, বেশি উপস্থিতি, মানে এটি আসলে কেন? এটা কি নির্বাচনে ভোট টানার ইস্যু, বা জামাতের গায়ে যে কাদাটা আছে, এটা এখান থেকে একটু বের হওয়ার চেষ্টা, এরকম কোনো ব্যাপার আছে কিনা? ধরে নেন হঠাৎ করে মেঘ সরে গেল, সূর্য উঠে গেল, আপনি কি তাকাতে পারেন? তাকাতে পারেন না, চোখে কিন্তু খুব ছকছক ছকছক করে। 3টা জিনিস। প্রথম জিনিস হচ্ছে জামাতে ইসলামের গায়ে কি কি কাদা লাগানো হয়েছিল। প্রথম কাদা লাগানো হলো
যে জামাত ইসলাম ৭১ সালে বিরোধিতা করেছিল। আমরা বলছি হ্যাঁ সেটা করেছিল এবং সেটা রাজনৈতিক ভুল ছিল। দ্বিতীয় জিনিস কি, মানবতা অপরাধ করেছিল। আমরা সেটা আমরা না, আমি আমার পার্সোনাল কথা, জামাত ইসলাম বারবার বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি এটা প্রমাণ না করতে পারেন ততক্ষণ পর্যন্ত আমাকে কি মানবতা বিরোধী বলতে পারেন না। ৩, যেটা নতুন ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা কি, বুদ্ধিজীবী হত্যার সাথে জামাত ইসলাম জড়িত ছিল, যেটা প্রমাণ দিয়ে দেখানো হলে এর সাথে ছিল না। তাহলে 15 বছর তো আপনি আমাকে যে জুডিশিয়াল ক্লিনটা করলেন এই 3টার উপর ভিত্তি করে, তো সো 15 বছর পর আজকে প্রথম কি সুযোগ পাওয়া গেল, সেই সুযোগটা কি? সুযোগটা হলো আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অন করে, নামটাও কি, জামাতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ না, বাংলাদেশ জামাতে ইসলামে। সো প্রথমে কিন্তু আমরা অন করে তো আমরা রেজিস্ট্রেশন পাইছি। সো আমার স্বাধীনতাকে আমি কিভাবে উদযাপন করব, আমার মানে মুক্তি দিবসকে, বিজয় দিবসকে কিভাবে উদযাপন করছে, কি কেউ লিমিট করে দিতে পারবে? কিন্তু একটা জিনিস আছে, আমরা এইবারের এইটাতে করে ভারতকে বলে দিই যে মোদি যে নির্লজ্জপনা করলো, মোদি যেভাবে বললো, যেটা কেউ প্রতিবাদ করেনি, বাংলাদেশ জামাতে ইসলাম এনসিপি যেভাবে প্রতিবাদ করছে, এই স্বাধীনতা আমার, এই স্বাধীনতা অন্য কারো না। এইটা মোদি যেমন করে বলতেছে যে 16ই ডিসেম্বরের স্বাধীনতা বিজয় ভারত পাকিস্তানের না, এই স্বাধীনতা আমার, এটা বাংলাদেশের স্বাধীনতা। এবং আর একটা জিনিস যে প্রিন্স ভাই বললো, তার সাথে আমি মানে সম্মানের সহিত বিরোধিতা করে বলতেছি। শোনেন, পৃথিবীর সব দেশ আলাদা, ভারত আলাদা। ভারত আপনার জানের শত্রু। ভারত এদেশকে কোনো দিন তার আধিপত্যবাদ থেকে বের হয়ে যেতে দিবে না। ভারতের ইন্দিরা গান্ধী বারবার বলেছিল একটা স্টেট স্বাধীন পেয়েছে। আপনি যদি সেই স্টেট মানে আমি একটা দেশ, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে নির্বাচনী কোনো উদ্দেশ্য না, আপনারা ভারতকে জানান দিচ্ছেন। আমার ভারতকে জানান সারা পৃথিবী আমরা যে এটা এই যে আধিপত্যবাদটা, সেটা আমরা যে বাংলাদেশ জামাত ইসলাম তার যে আমরা স্বাধীনতাকে ওন করে সারা মানুষকে একটা মেসেজ দাও যে তোমার কোনো ভয় নাই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আছি, একটা হাদি না, লক্ষ লক্ষ হাদি আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরো একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। মোহাম্মদ ইশরাক, আপনার কাছে জানবো যে ভারতের প্রধানমন্ত্রী যে দাবিটি আসলে করেছে, মানে এটি নিয়ে তো বাংলাদেশে অনেক সমালোচনা হয়েছে, ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছে, কিন্তু একেবারে প্রথম থেকে দেখেন যে যেহেতু ভারত শুরু থেকে বাংলাদেশের জনগণকে আশ্রয় দিয়েছে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে, কূটনৈতিকভাবে সহযোগিতা করেছে, সরাসরি সৈন্য পাঠিয়েছে, তাহলে কি ওই মোদির দাবিও সত্য কিনা? আপনি যদি একটু ঘুরায় যদি আপনাকে বলি। আমি আপনার আগের প্রশ্ন থেকে আসি, যে আগের যে পয়েন্টটা ছিল যে ইন্ডিয়া যে বলছে যে এক্সট্রিমিস্টরা কিছু নতুন নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, যেগুলোকে তারা ফলস ন্যারেটিভ বলছে। আমাদের দেশে 1971 নিয়ে অনেক রকম বিতর্ক আছে, অনেক পক্ষ বিপক্ষ আছে। আমি এই জায়গাতে যখন আমি কোনো ফরেন অ্যাক্টরের সাথে ডিল করছি, আমি তখন বলতে চাচ্ছি না যে আমার দেশের আভ্যন্তরীণ যেই প্রবলেমগুলো আছে তার মধ্যে কোন ন্যারেটিভটা সঠিক আর কোন ন্যারেটিভটা ভুল। আমার পয়েন্ট হচ্ছে, আমার দেশে যত খুশি যা খুশি যত ধরনের বিতর্ক হবে, কোন ন্যারেটিভ ঠিক আর কোন ন্যারেটিভ ভুল এইটা ইন্ডিয়া কেন বলবে? আচ্ছা, এইখানে আমার পয়েন্টটা খুবই সিম্পল। আমরা তো ইনফ্যান্ট না, আমরা তো বাচ্চা না, আমরা খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল এন্টিটি। আমাদের মধ্যে মত দ্বিমত হবে, থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিসের মাধ্যমে আমরা এগিয়ে যাব। এখানে পলিটিক্যাল কম্পিটিশন থাকবে, বিএনপির একটা ন্যারেটিভ থাকবে, জামাতের একটা ন্যারেটিভ থাকবে, এনসিপির একটা ন্যারেটিভ থাকবে, নতুন কোনো এন্টিটি গ্রো করলে তার একটা ন্যারেটিভ থাকবে। কিন্তু ইন্ডিয়া ঠিক করে দিতে পারবে না প্রথমত কোনটা এক্সট্রিমিস্ট আর কোনটা লেজিটিমেট, এবং ইন্ডিয়া ঠিক করে দিতে পারবে না কোনটা ফলস ন্যারেটিভ আর কোনটা রাইট। কিন্তু এই ঘটনাটা কিন্তু প্রতি বিজয় দিবসে বা এই সময়গুলোতে এভাবেই কিন্তু তারা ব্যাখ্যা করে। সেটা তাদের অবস্থান হতে পারে, তাদের ন্যাশনালিস্ট হিস্ট্রিওগ্রাফি। সেটা নিয়েও তো বাংলাদেশ সরকারের অবস্থান, তো এখানে তো সেরকম কোনো অবস্থান আমরা দেখি না তো। হ্যাঁ, এই বিজয় দিবস উপলক্ষেও কিন্তু বাংলাদেশ থেকে একটা ডেলিগেশন গিয়েছে ইন্ডিয়াতে এই দিবসটাকে উদযাপন করার জন্য। দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে মিত্রশক্তি যারা ছিল, সেখানে রাশিয়া ছিল, ফ্রান্স ছিল, ব্রিটেন ছিল, ইউএস ছিল। ভূরাজনীতিতে বর্তমানে যেই পরিবর্তন ঘটেছে, তার ফলে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যেই কালেকটিভ যেই ভিক্টরিগুলো আছে, কালেকটিভ যে মুভমেন্টগুলো আছে, সেগুলোকে যখন কোমেমোরেট করার প্রসঙ্গ আসে,
তখন কিন্তু ফ্রান্স, ব্রিটেন আর আমেরিকা তারা কিন্তু আর রাশিয়ার সাথে একসাথে যায় না। যায় না। আমাদের এখানে চিন্তা করতে হবে, স্পেশালি আমরা জুলাই বিপ্লব করার পর 71 ডেফিনেটলি আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের ইতিহাসের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ওই সময়কার এলআইয়ের সাথে আমি এখন আবার 71-কে কমেমোরেট করবো কিনা, এই সিদ্ধান্ত আপনাকে আমার নেওয়ার সময়। ধন্যবাদ সৈয়দ সালেহ প্রিন্স। আপনার কাছে জানতে চাই যে আপনারা বলেন না যে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, সবসময় আসলে বলেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই ঐক্যবদ্ধ হওয়ার প্রসঙ্গটা একবার আসে হাদির কোনো ঘটনা ঘটলে, আর একটা কোনো সংকটে পড়লে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে, কিন্তু ক্রমাগতভাবে বিভক্তি কিন্তু আসলে হচ্ছে। মানে এটা কি আসলে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি? এটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে এটা মানে কারো বাস্তব। দোষ কিন্তু কম না। এটা না দোষ না এখানে। ওই যে জুলাই বিপ্লবের পর, মানে গণ অভ্যুত্থানের পর আমরা যে ইতিবাচক রাজনীতির একটা ধারা শুরু করেছিলাম, সেই ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারতাম তাহলে কিন্তু হতো। কিন্তু এই গণ অভ্যুত্থানের কিছুদিন যেতে না যেতেই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হলো। আসলে এই আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে যখন গণ অভ্যুত্থান ঘটে, গণ অভ্যুত্থানের পরে যে একটা রাজনৈতিক ঐক্য দরকার হয়, যেসব দেশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই সব দেশ কিন্তু সফলতার সাথে এগিয়ে গেছে। আর যেসব দেশ আপনার রাজনৈতিকভাবে অনৈক্য এবং কিন্তু আমরা অনৈক্যের পথে আছি না, আমরা ঐক্যের কাছে না, ঐক্যের কাছে আছি, কিন্তু যে ধরনের যারা ড্রাইভিং সিটে আছে, এখানে আমি সরকারের একটু দোষ দিব এই কারণে যে তারা আজকে ড্রাইভিং সিটে আছে, তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ এবং চেষ্টা হয়েছে, কিন্তু বহুবার তো আপনার সাথে ডাকা হয়েছে, নেভার, আমি এটা স্বীকার করব না। চেষ্টা হয়েছে কখন? কিন্তু নিজেদের গ্যাপ নাই। আমি বলছি চেষ্টাটা হয়েছে কখন? যখন দেখেছে যে আপনার ওই যে বললেন না যে কোনো একটা ঘটনা ঘটলো, তখন আবার সবাইকে ডাকা। নো, এটা ক্রমাগতভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা নিবিড় যোগাযোগ, সম্পর্ক, একটা মানে ধারাবাহিক একটা আলোচনার প্রয়োজন ছিল। যখন তারা বিপদে পড়ে তখন কিন্তু তারা ডেকেছে। এখন আমরাও ধরেন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে তো একটা অস্থিরতা ছিলই বা আছে। এখন ধরেন আপনি যখন একটা ঢিল মারেন, পাটকেল তো আমাকে মারতে হবে, নাহলে তো আমার যে সমর্থক তারা তো আপনার সেখানে শুধু তাকিয়ে থাকবে না। সেই কারণে আমি বলছি যে আজকে যে ঐক্যটা হওয়া দরকার ছিল, নির্বাচনটা যত পিছিয়ে গেছে এই অনৈক্যটা কিন্তু ততই বেড়েছে। বরঞ্চ আমাদের ঐক্য থাকতে থাকতে যদি নির্বাচনটা হয়ে যেত, আজকে এই প্রশ্নগুলো কিন্তু আসতো না। সেই জন্য আমি বলবো, আজকে এখনো বলছি, এই অবস্থানে দাঁড়িয়েও বলছি যে আমাদের ঐক্যটা অবশ্যই প্রয়োজন। আমি 1.5 মিনিট সময় পাবো ব্যারিস্টার শাহরিয়ার, শুধু আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন হয়ে গেলেই কি আমাদের এই যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যে কথা, এটি কি শেষ হয়ে যাবে? এটা কতটা জোরালো হবে? বাংলাদেশ কতটা শক্তিশালী হবে আরো? আমি বারবার একটা কথা বলছি যে ইলেকশনের উপরেই ভারতের আধিপত্যবাদ না, জুলাই সনদের বাস্তবায়নের উপরে ভারতীয় আধিপত্যের কবর রচনা হবে, এবং সেই কবর রচনা থেকে একটা গাছ অঙ্কুরিত হবে। ভাই একটু আগে বারবার বললো না ইলেকশন তাড়াতাড়ি শোনেন, এ সরকার মানে অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, আমরা যেটাকে বিপ্লব বলতেছি, এই বিপ্লবটা কি জন্য? একটা ফ্যাসিস্ট সরকারকে খালি পরিবর্তন না, একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য। আর সেই সিস্টেমের পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এবং আজকে দেখেন রাজনৈতিক মত পার্থক্য একটা জিনিস, অনৈক্য আর একটা জিনিস। মত পার্থক্য থেকে সরে আসতে পারছে বলেই কিন্তু জুলাই সনদে সবাই সাইন করতে পারছে এবং একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এবারে ইলেকশনটা খালি কিন্তু এই এমপির ইলেকশন না, এবারে ইলেকশনটা একটা গণভোটের ইলেকশন। এবারে ইলেকশন ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তির একটা, সেই জন্যই কিন্তু হাদিদের রক্ত ঝরতেছে। এখানে যদি খালি ক্ষমতার পরিবর্তন হতো, ভারত উইল নট কেয়ার। কিন্তু আজকে যে কথাটা বলা হচ্ছে, যে আরো একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই, শোনেন, জয় পরাজয়ের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা ভাবতেছে ভারত বা আওয়ামী লীগের পক্ষ নিব, তার ভোট আমার দরকার, এই থিঙ্কিংটা পুরাপুরি একটা ভুল থিঙ্কিং। কারণ আপনার কাছে মুসলিম লীগ বিরাট দল ছিল, তার কোনো ভোট 71-এর পর ছিল না। আজকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আপনাকে মাথায় রাখতে হবে ভোটটা দিবেন কাকে? যে ভারত বিরোধিতা করে, যে সত্যিকারে বিশ্বাস করে ভারতের আধিপত্যবাদের দেশে প্রতিষ্ঠা করতে দিবে না, আপনার ভোটটা তাকেই দিতে হবে, যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে চাইবে। আপনি বলতে পারেন। আমি যেটা বলছি যে আমাদেরকে উদ্দেশ্য করে যদি কথাগুলো বলা হয় তাহলে এটা সঠিক নয়। বিএনপি প্রাতিষ্ঠানিকভাবেই আপনার ভারতীয় আধিপত্য, নট অনলি ভারতীয় আধিপত্যবাদ, যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান আছে। এবং এই যে আপনার এখন ভারতের চোখে চোখ রেখে যে কথা বলা, সেটা একমাত্র বিএনপি কিন্তু বলেছে।
এবং শুধুমাত্র এখানে আমি BNP এবং জামাত আমরা একসাথে। আমরা না আমি জামাতেরটা জামাত বলবে, তাদের আলাদা একটা ন্যারেটিভ আছে, বিএনপির একটা আলাদা ন্যারেটিভ আছে। এটা মানে যে যার জনগণ ঢঙে দ্বারা বলবে সমাজ সেটা বলবে। বলবে। কিন্তু সবার সমর্থিত। লক্ষ্যটা হচ্ছে আমরা ভারত বিরোধী। আমরা আমরা এই আধিপত্যবাদ, যেটা আমি আগেও বলেছি, আমরা যেমন দিল্লির আধিপত্যবাদ আমরা মানবো না, সেরকম পিঙ্গি না, সেরকম তুরস্ক আমি কিংবা আপনার মস্কো বার্তা কিংবা আগে পেয়েছি। ওয়াশিংটনের আধিপত্যবাদ আপনাদের আমরা তিনজনকে মানবো না। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনাকে যুক্ত হওয়ার ধন্যবাদ। জন্য। একটি ধন্যবাদ। অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচনের অপেক্ষা বাংলাদেশের, কিন্তু এই নির্বাচনকে ঘিরেও সবকিছু মিলে ওই ভারতের আধিপত্যবাদ সেই বিষয়টি ঘুরে ফিরে আসছে। নির্বাচন হয়ে গেলেও মানে সেই মুক্তি আসলে বাংলাদেশের মিলবে কিনা সেটি বাংলাদেশের রাজনীতিবিদরাই ঠিক করবে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন।